আজকের প্রথম খবরটা হলো কথা কাজে মিল রাখুন। মন্দির মসজিদ বিতর্কে ভাগবতের মন্তব্যের পর দাবি বিরোধীদের। অযোধ্যায় রাম মন্দির তৈরির পর থেকে দেশের নানা জায়গায় মন্দির মসজিদ বিতর্কে গতি এসেছে। ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। বৃহস্পতিবার পুনের এক অনুষ্ঠানে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন সংঘ প্রধান মোহন ভাগবত। মন্দির মসজিদ বিতর্ককে সামনে রেখে কিছু লোক হিন্দুদের নেতা হওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি। ভাগবতের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস ও সপা নেতাদের মতে ভাগবতের কথা ও কাজে ফারাক রয়েছে। তিনি যা বলেছেন বাস্তবে তার বিপরীত ঘটনা ঘটছে। সম্বল কাণ্ডে আরএসএসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে সপা। কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বলা এবং করার মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। পুনের অনুষ্ঠানে ভাগবত বলেছিলেন, রাম মন্দির হিন্দুদের বিশ্বাসের বিষয়। হিন্দুরা বিশ্বাস করে রাম মন্দির নির্মাণ করা উচিত, কিন্তু তাতে করে কেউ হিন্দু নেতা হয়ে যায় না। আজকের পরবর্তী খবরটি হলো আইনজীবী আলিফের হত্যার তদন্ত কমিটি থেকে পদ ত্যাগ সকল সদস্যের। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় আইনজীবীদের নিয়ে গঠিত তদন্ত কমিটি থেকে একে একে পদত্যাগ করলেন সকল সদস্যই। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হয়েছিল। তারপরই সংঘর্ষ হয়েছিল আদালত চত্বরে। আইনজীবীদের সংগঠনের সদস্য আলিফকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছিল। আলিফ হত্যার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। 5 সদস্যের কমিটির প্রধান ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুস সত্তার। গত বুধবার তিনি ইস্তফাপত্র জমা দেন। বাকি 4 সদস্যও পদত্যাগ করেছেন। তাদের বক্তব্য, আইনজীবীরা হত্যার তদন্ত করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সত্তার বলেছেন, আদালত চত্বরে সংঘর্ষ, ভাঙচুর, আইনজীবী আলিফ হত্যার বিষয়টি স্পর্শকাতর। পুলিশ প্রশাসন এবং আদালতের কর্তাদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় 6টি মামলা রয়েছে। সেই মামলা নিয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা তদন্ত করছে। আইনজীবীরা ঘটনার তদন্ত করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠার সম্ভাবনা আছে। আজকের পরবর্তী খবরটি হলো তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযানে আসামে গ্রেফতার 431 জন। রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে বাল্যবিবাহের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ পর্যন্ত 3টি পর্যায়ে রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চলেছে। রবিবার অসম পুলিশের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা বলেছেন অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান এমপি গুপ্ত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে শনিবার অভিযান চালিয়ে 345টি মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি কাজী, পরিবারের ব্যক্তি ও স্বামীসহ মোট 431 জনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান এদিন আরও বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রথমবার 2023 সালে অভিযান চালানো হয়েছিল। প্রথম অভিযানে 4387টি মামলা দায়ের করা হয়। ওই সময় 3425 জনকে গ্রেফতার করা হয়েছিল। 2023 সালের অক্টোবর মাসে দ্বিতীয় অভিযানে 682টি মামলা দায়ের করার পাশাপাশি 913 জনকে গ্রেফতার করা হয়। তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযানে বর্তমানে 345টি মামলা দায়ের করার সঙ্গে আরও 431 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এই বাল্যবিবাহ বিরোধী অভিযানে স্বামী ও পরিবারের সদস্য ছাড়াও বেশ কয়েকজন কাজীকে গ্রেফতার করা হয়েছে। 3টি পর্যায়ে এই বাল্যবিবাহ বিরোধী অভিযানে সর্বমোট 5842টি মামলা দায়ের করার বিপরীতে 5348 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে 95.02% মামলার অভিযোগনামা দাখিল করা হয়েছে। তিনি জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে এই অভিযানের ফলে আসামে এখন মাতৃত্বকালীন মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার যথেষ্ট কমেছে। রাজ্যের এই উচ্চপদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, যখন বাল্যবিবাহ বিরোধী অভিযান চালানো হয় তার আগের প্রায় 6 মাস পুলিশ গ্রাউন্ড ওয়ার্ক করে। এই গ্রাউন্ড ওয়ার্কে সব ধরনের তথ্য হাতে আসার পর অভিযান চালানো হয়। ধীরে ধীরে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার হওয়া লোকের সংখ্যা কমছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেউ কোনোভাবে বয়সের ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করলো কি না সে ব্যাপারেও তদন্ত চালানো হয়। যদি সেরকম কোনো তথ্য পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। যতদিন পর্যন্ত না বাল্যবিবাহ বন্ধ হয় ততদিন পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।
আজকের পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় কাছাড় হাইলাকান্দি পরিদর্শনে রাজ্য নির্বাচন কমিশনার আলোক কুমার। রাজ্য নির্বাচন কমিশনার আলোক কুমার কাছাড় ও হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভার আয়োজন করেন। শিলচরের কাছাড় জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ বড়ুয়া এবং একাধিক উদ্বর্তন আধিকারিক। সভায় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে, কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা, হাইলাকান্দির পুলিশ সুপার সহ প্রশাসনিক ও পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই জেলার প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের তরফে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। নির্বাচন কমিশনার আলোক কুমার সভায় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের অপরিহার্যতার উপর জোর দেন। তিনি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে মূল ভিত্তি হিসেবে তুলে ধরে সকল স্তরের ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাই গণতন্ত্রের প্রাণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই নির্বাচনে সকল ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করবে। সকলকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো মায়ের চিকিৎসার টাকায় অনলাইন গেম, আত্মঘাতী বৎসিত তরুণ। ক্যান্সারের চিকিৎসার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মা। সেই টাকা দিয়ে মায়ের চোখের আড়ালে দিনের পর দিন অনলাইনে গেম খেলছিলেন তরুণ। জানাজানির পর তাকে তীব্র বুকনি দেন মা ও ভাই। সেই ক্ষোভে আত্মঘাতী হলেন তিনি। ২৬ বছরের ওই তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি চেন্নাইয়ের চিন্নামাল্লাইয়ের। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল তরুণ। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়। পুলিশকে তার মা জানিয়েছেন, আগের দিন রাতে তাকে বকাঝকা করা হয়েছিল। তার ফলেই তরুণ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পরিবার সূত্রে খবর, ৮ বছর আগে তরুণের বাবা মারা যান। মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। ছোটখাটো একটি খাবারের ব্যবসা করতেন। তার মায়ের ক্যান্সার ধরা পড়ে কয়েক বছর আগে মায়ের চিকিৎসার জন্য টাকা জমানো হচ্ছিল, কিন্তু করোনা মহামারীর সময় থেকে তরুণ অনলাইন গেমে আটকে যান। দিনরাত মোবাইলে গেম খেলতেন বলে অভিযোগ। পুলিশের কাছে তরুণের মা জানিয়েছেন, জমানো ৩০,০০০ টাকা চুরি করেছিলেন তার পুত্র। অনলাইন গেমে সেই টাকা খরচ করে ফেলেছিলেন। জানতে পেরে তাকে বকাঝকা করা হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তরুণ, কিন্তু পরের দিন সকালে ওই বাড়ির ছাদের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুক্রবার বাড়ি থেকে চলে যাওয়ার পর তরুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু তার ফোন বন্ধ ছিল। শনিবার ভোর 3:30 নাগাদ ছাদে খোঁজ করতে তরুণকে পাওয়া যায়। ছাদের ঘরে গলায় টিভির তার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। তরুণের মা এবং ভাইয়ের পাশাপাশি পড়শিদেরও জেরা করছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো, বদলে যাচ্ছে নির্বাচনী বিধি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত আইনে বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে কোনো নির্বাচনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ বা আদর্শ নির্বাচনী বিধি বলবৎ থাকাকালীন প্রার্থীদের ভিডিও ফুটেজ খতিয়ে দেখার সুযোগ মিলবে না। এই সংক্রান্ত প্রয়োজনীয় আইন সংস্কার করে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে আইন ও বিচার মন্ত্রক। এতদিন 1961 সালে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত আইনের 93 ধারা অনুযায়ী ইলেকট্রনিক ডকুমেন্ট সহ সব নথি জনসমক্ষে আনা যেত। নাগরিকরা তা দেখার সুযোগ পেতেন। তবে সম্প্রতি হরিয়ানা বিধানসভার নির্বাচন নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি মামলা করেন মেহমুদ প্রাচা নামে সেখানকার এক আইনজীবী। সেই মতো হাইকোর্ট মামলাকারীকে নির্দিষ্ট বুথের সমস্ত ধরনের নথি ও মামলাকারীকে দিয়ে দিতে নির্দেশ দেয়। তারপরই নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া সংক্রান্ত আইন বদল করতে কেন্দ্রকে সুপারিশ করে। কমিশন মনে করছে, নির্বাচন সংক্রান্ত ফুটেজ প্রকাশে এলে তার অপব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ভোটারদের গোপনীয়তা অক্ষুণ্ণ হতে পারে। এআইকে কাজে লাগিয়ে সেই সব ফুটেজ ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হতে পারে। তাই এ ধরনের নথি প্রকাশে না আনতে আইন করতে উদ্যোগী হয়েছে তারা।
তবে এই সংশোধনীকে সুষ্ঠু ভোটের পরিপন্থী বলেই মনে করছে বিরোধী দলগুলো। এ নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, তথ্য প্রকাশ্যে এলে তা নির্বাচন প্রক্রিয়ার উপর বিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। আমরা এই সংশোধনীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব। আজকের পরবর্তী খবরটি হলো হলফনামায় তথ্য গোপন প্রিয়ঙ্কার, সাংসদ পদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন ওয়ানাডের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। এই অভিযোগ নিয়েই এবার তার সাংসদ পদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওয়ানাডের বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। এই নিয়ে কেরলের হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন নব্যা। বিজেপি নেত্রীর অভিযোগ, মনোনয়ন দাখিলের সময় প্রিয়ঙ্কা নিজের এবং তার পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি, সম্পত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, এমনকি তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলিরও সঠিক তালিকা পেশ করেননি, যা আদর্শ নির্বাচনী বিধির বিরোধী এবং অনৈতিক বলে দাবি করেন নব্যা। তাই প্রিয়ঙ্কার সাংসদ পদ খারিজ করার দাবি তুলেছেন তিনি। তবে 23 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি হাইকোর্টে ছুটি থাকবে, তাই আগামী বছরের জানুয়ারিতে আবেদনের শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। মামলা দায়ের করা আইনজীবী হরিকুমার জি নায়ার বলেন, প্রিয়ঙ্কা এবং তার পরিবারের মালিকানাধীন বিভিন্ন সম্পত্তির গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, ভোটারদের বিভ্রান্ত করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো 3 দিন ডিব্রুগড় সচিবালয়ে থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকার বর্তমানে একের পর এক অভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। সেই সঙ্গে এই কাজগুলো সঠিকভাবে কম সময়ের মধ্যে শেষ করতে এবার ডিব্রুগড়েও শুরু হয়েছে সচিবালয়ের কাজকর্ম। এই সব কার্যসূচিকে সঠিক রূপ দিতে রবিবার বিকেলে 3 দিনের সফরসূচি নিয়ে ডিব্রুগড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কদিনে তিনি ডিব্রুগড় সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কাজকর্ম পরিচালনা করবেন। সোমবার তিনি ডিব্রুগড়ের মানকোটা খেলার মাঠে এক প্রকাশ্য সভায় অংশগ্রহণ করবেন। জানা গেছে, এই প্রকাশ্য সভা শেষে মুখ্যমন্ত্রী সচিবালয়ে নবগঠিত খোয়াং বিধানসভা কেন্দ্রের সরকারি কাজকর্ম পর্যালোচনা করবেন। এ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এই বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকা সব বিভাগের আধিকারিক ও উপস্থিত থাকবেন। এর পরদিন অর্থাৎ মঙ্গলবার তিনি সচিবালয়ের সভাকক্ষে সদিয়া বিধানসভা কেন্দ্রের এক পর্যালোচনা সভায় অংশ নেবেন। এরপর বিকেলে তিনি গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রসঙ্গত, ডিব্রুগড়ে থাকা জল সম্পদ বিভাগের অতিথিশালাটি বর্তমানে সচিবালয়ের রূপ পেয়েছে। গত 6 সেপ্টেম্বর রাজ্য সরকার ডিব্রুগড়ে মিনি সচিবালয়ের শুভারম্ভ করে কাজকর্ম পরিচালনা শুরু করেছে। মূলত উজান অসমের 9টি জেলা অর্থাৎ তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি, লখিমপুর, মাজুলি, চরাইদেউ, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার কাজকর্ম ডিব্রুগড়ের সচিবালয় থেকে পরিচালনা করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।